বলবি না, তুই কোনোভাবেই আমার দিদি হতে পারিস না। আমি বুকে হাত রেখে বলছি, আমি কোনো অনৈতিক কাজ করিনি। আমি কোথায় যাব বলুন দাদা? আমার যে কোথায় যাওয়ার জায়গা নেই। মা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। না হলে আমরা পুলিশ ডাকতে বাধ্য হব। কাজটা কিন্তু তোমরা ভালো করলে না। বিনোদিনী পূজার সৎ মা। পূজার বয়স যখন ১.৫ বছর, তখন তার মা মারা যায়। এরপরে পূজা তার সৎ মায়ের কাছেই বড় হয়। কি রে মুখপুরি, তোর এখনো রান্না হয়নি? বলি কটা বাজে সেটা একটু দেখিসনি? এদিকে বেলা গড়িয়ে যাচ্ছে, আর এখনো সকালের খাবার পর্যন্ত পেলাম না। এই তো মা, হয়ে গেছে। আমি সকাল থেকে এত কাজ করছি যে সবকিছু গুছিয়ে উঠতে পারিনি। ও মা গো, একা হাতে সব কাজ করছে। বলি, এই বাড়িতে তুই ছাড়া আর কেই বা কাজ করবে? আমি নাকি আমার মেয়ে? আমরা এই বাড়ির দাসী নই, বুঝলি তুই? ঠিক আছে, ঠিক আছে মা, আমি বুঝেছি। আর তোমরা যাও, আমি এখনই খাবার নিয়ে আসছি। মনে থাকে যেন, আর একবারও যেন আমাকে ডাকতে আসতে না হয়। পূজা রাধার সৎ বোন। রাধাকে পূজা ভালোবাসলেও পূজাকে রাধা দু চোখেও দেখতে পারে না। দেখ, আমি বারবার করে বলে দিচ্ছি, ওদিকটায় যাস না। দেখছিস তো, ওদিকে ছেলেপেলেগুলো ভালো নয়। আমি তোর কথা মতো চলবো নাকি? মা আমাকে কিচ্ছু বলে না, আর ও এসেছে আমাকে বারণ করতে। না, মা তো এই বিষয়ে জানে না। মা তো ওদিক পানে যায় না। দেখ, তোকে এই বাড়িতে আমরা থাকতে দিয়েছি, খেতে দিয়েছি, এটাই তোর জন্য অনেক। আমার ব্যক্তিগত বিষয় নিয়ে নাক গলাতে আসবি না। আমি তোর বড় দিদি হই। তোর কিসে ভালো হবে, কিসে খারাপ হবে, এটা আমি বলবো না? না, বলবি না। তুই কোনোভাবেই আমার দিদি হতে পারিস না। তুই আমার সৎ বোন, এটা তুই ভুলে যাস না। সৎ বোন হলে কি হবে? আমি তো তোকে নিজের বোনের মতনই ভালোবাসি। নিকুচি করেছে তোর ভালোবাসার। অমন ভালোবাসা আমার লাগবে না, খবরদার বলছি। আর আমার ব্যক্তিগত বিষয় নিয়ে নাক গলাবি না। হরিলাল বাবু এই গ্রামের মোড়ল। মোড়ল হলেও মানুষের সুখ দুঃখ নিয়ে তার মাথা ব্যথাই নেই। সমস্ত জায়গাতেই ঝামেলা পাকাতে সে ওস্তাদ। আরে হরিলাল বাবু যে, আসুন আসুন। কতদিন পর আপনাকে দেখলাম। আপনি তো এইদিকে আসেন না। আমি এদিকে কেন আসবো বলো তো? তুমিও তো আমার বাড়ির দিকে একটু যেতে পারো নাকি? কিভাবে যাব বলুন? বাড়িতে যে ঝামেলা। এই বড় মেয়েটাকে বাড়ি থেকে বিদায় না করা পর্যন্ত শান্তি নেই আমার। এটা নিয়ে তোমাকে আবার ঝামেলা পোহাতে হয় নাকি? মেয়েটাকে বাড়ি থেকে বের করে দিলেই তো পারো। বের করে দেওয়া তো আর মুখের কথা নয়। গ্রামের লোকজন কি বলবে? কি আর বলবে? হ্যাঁ, মেয়ে বাড়িতে বসে দোষ করেছে, তাই বের করে দিয়েছো, ঝামেলা শেষ। এটা একটা ভালো কথা বলেছেন। তাহলে দেখি ২-১ দিনের মধ্যেই মেয়েটাকে বিদায় করব। আর ভালো লাগে না। বেশ বেশ, তারপর না হয় আমার বাড়িতে এসো, আড্ডা দেওয়া যাবে। সেই দিন রাতে প্রচন্ড ঝড় বৃষ্টির মধ্যে পূজার সৎ মা তাকে ঘর থেকেই বের করে দেয়। পূজার সাথে দেখা হলে অসহায় পূজাকে গোপাল আশ্রয় দেয়। আরে পূজা, তুমি এখানে এত রাতে কি করছো? এত ঝড় বৃষ্টির মধ্যে যাচ্ছ কোথায়? বাড়িতে ফিরে যাও। আমি কোথায় যাব বলুন দাদা? আমার যে কোথায় যাওয়ার জায়গা নেই। মা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। বের করে দিয়েছে মানে? এটা কেমন কথা? কি ঝড় বৃষ্টি হচ্ছে, এর মধ্যে বের করে দিল? হ্যাঁ, আমি এখন কি করব, কোথায় যাব, কিছু বুঝতেই পারছি না। এভাবে পথে পথে হাঁটবে, কখন কি বিপদ হয়ে যায় তা তো বলা যায় না। একটা কাজ করো,
তুমি আমাদের বাড়িতেই চলো। না না দাদা, এটা হয় না। আমি আপনার বাড়িতে কিভাবে যাব? আরে তুমি আমাকে দাদা বলেছো, সেই ভরসাতেই চলো, কোনো সমস্যা হবে না। পরের দিন সকালে এই ঘটনা সমস্ত গ্রামে জানাজানি হয়ে যায়। গ্রামের সবাই এই ঘটনা নিয়ে কানাঘুষা করতে শুরু করে। বোমা, ও বোমা, কোথায় তুমি? বেরিয়ে আসো তো একবার। আরে হরিলাল বাবু, এত সকাল সকাল আমাদের বাড়িতে কি হয়েছে? কি হয়েছে সেটা আবার জিজ্ঞাসা করছো? তোমার কানে কি এখনো কোনো খবর আসেনি? খবর? কোন খবর আসবে? আবার কি হয়েছে? বলি, তোমার বড় মেয়ে কোথায়? তাকে ডাকো। ওকে ডাকবো কি করে? ওকে তো কাল রাতেই বের করে দিয়েছি আমি বাড়ি থেকে। এই তো, এই কারণেই ডাকতে বলেছি। তোমার মেয়ে গত রাতে গোপালের সাথে রাত কাটিয়েছে। গ্রামের সবাই সেটা নিয়ে ছি ছি করছে। কি কি বলছেন আপনি? এই বজ্জাত মেয়ে এই কাজ করেছে? ছি 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 ছি! শেষে আমাদের মান সম্মান ডুবিয়ে দিল। আমি ওদের বিচারের ব্যবস্থা করছি, বুঝলে তো? তুমি সময় মতো চলে এসো। কিছুক্ষণ পরে গোপাল এবং পূজাকে নিয়ে বিচার সভায় বিচারের আসর বসে। দেখো গোপাল, তোমাকে আমরা গ্রামের সবাই ভালোই জানতাম, কিন্তু তুমি যে এমন একটা অনৈতিক কাজে জড়িয়ে পড়বে সেটা তো জানতাম না। আপনারা যে যাই বলুন না কেন, আমি বুকে হাত রেখে বলছি, আমি কোনো অনৈতিক কাজ করিনি। অনৈতিক কাজ করনি? তাহলে গত রাতে কি করেছিলে তোমরা? এই ছোট্ট মেয়েটাকে ঝড় বৃষ্টির রাতে ওর মা বাড়ি থেকে বের করে দিয়েছিল, আমি আশ্রয় দিয়েছিলাম। তখন কোথায় ছিল আপনাদের এই বিচার? তাহলে তুমি বিচার নিয়ে আমার কাছে আসতে? তুমি তোমার বাড়িতে নিয়ে গেলে কেন? আপনারা যে কত বিচার করবেন তা আমার বোঝা হয়ে গেছে। আপনি কি শাস্তি দিতে চান সেটা বলুন। তোমাদের দুজনের জায়গা এই গ্রামে আর হবে না। এখন এই মুহূর্তে তোমরা এখান থেকে চলে যাও। ঠিক আছে, তবে আমি বলছি, আপনারা এর শাস্তি অবশ্যই পাবেন। কিছুদিন পরেই রাধার ধুমধাম করে বিয়ে দেওয়া হয়। রাধার স্বামী শহরে থাকার কারণে রাধা বাপের বাড়িতেই থাকা শুরু করে। কি রে মা, জামাইয়ের কি খবর? কোনো চিঠিপত্র পাঠিয়েছে নাকি? না গো মা, চিঠিপত্র মনে হয় আর পাঠাবে না, এবার একসাথে বাড়িতেই আসবে। যাক, ভালোই হয়েছে, আমার স্বপ্ন পূরণ হয়েছে। কত কষ্ট করে তোকে একটা ভালো ঘরে বিয়ে দিতে পারলাম, বল তো দেখি। আরো ভালো ঘরেই যেতে পারতাম, তোমার ওই বজ্জাত মেয়েটার কারণেই তো আমার বিয়েটা ভালো ঘরে হলোই না। ওকে নিয়ে আর কি বলবি? মুখ পুরি, আমাদের মুখ পুড়িয়ে দিয়ে গেছে। যাই হোক, ওসব আগের ব্যাপার। আপদ বিদায় হয়েছে, ভালোই হয়েছে। তুমি যাও, আমার জন্য কিছু খাবার নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ মা, তুই বস, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। ধীরে ধীরে রাধা বিনোদিনীর উপর অন্যায় অত্যাচার করতে শুরু করে, তাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করায়। কি গো মা, আর কতক্ষণ লাগবে তোমার? দুপুর যে শেষ হয়ে গেল। এমন অনিয়মিত করে খেলে আমার শরীর স্বাস্থ্য ভালো থাকবে নাকি? এই তো হয়ে গেছে, তুই যা হাত পা ধুয়ে আয়, আমি খাবার দিচ্ছি। তোমাকে নিয়ে যে আমি কি করব কিছুই বুঝতে পারছি না, শুধু শুধু বসিয়ে তোমাকে খাওয়াচ্ছি। এ কেমন ধরনের কথা বলছিস তুই? আমি তোর কাছে এখন বোঝা হয়ে গেলাম? বোঝা নয় তো কি, সারাদিন বাড়িতে কি করো তুমি? দিন দিন বুড়ো হয়ে যাচ্ছ, বাড়িতে কোনো কাজ করতে পারছো না। রাধা, আমি তোর মা, তুই আমার সাথে এমন ভাবে কথা বলতে পারিস না।
সবকিছু তো তোমার কাছ থেকেই শিখেছি মা। আমার মুখে মুখে তর্ক করো না, বিষয়টা ভালো হবে না। কি করবি তাহলে তুই? কি করব দেখতে চাও? দাঁড়াও। অসহায় বিনোদিনী পথে পথে ঘুরতে থাকে। ক্ষুধায় তৃষ্ণায় অবশেষে ক্লান্ত হয়ে গ্রামের বাইরে পূজার কুটিরের সামনে গিয়ে পড়ে যায়। মা, তুমি এখানে কিভাবে এলে? কি হলো? পূজা মা, তুই এখানে? হ্যাঁ মা, আমি তো সেই কবে থেকে এখানে আছি। তোমার এই অবস্থা হলো কেন? সব হলো আমার কপালের দোষ। আমার পাপের শাস্তি পাচ্ছি। এমন কথা বলছো কেন মা? ছোটবেলা থেকে তোর উপরে যত অন্যায় অত্যাচার করেছি তার শাস্তি পাচ্ছি। রাধা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। ওর এত বড় সাহস, তোমার বাড়ি থেকে তোমাকেই বের করে দিল? আমি কি করব বল মা, আমি একজন অসুস্থ মানুষ। তুমি চলো তো দেখি, আমার ঘরে চলো, আমি তোমাকে সুস্থ করে দিব। আমি তোর কাছে কি মুখ নিয়ে যাই বলতো? ওসব কথা এখন বলো না তো মা, তুমি চলো, আগে তোমাকে সুস্থ করতে হবে। এ কি, এ তো দেখছি এই বুড়িটা এই দুজন নির্লজ্জ মানুষকে নিয়ে এসেছে। খবরদার রাধা, এইভাবে কথা বলবি না। গোপাল দাদা আমার দাদা হয়। বাহ, দেখছি তো তোর ভালোই বুলি ফুটেছে। আমি এতকাল চুপ থেকেছি শুধুমাত্র মায়ের ভালোবাসার কারণে। আমি তো সেই ছোট কাল থেকেই মাকে মা হিসেবেই জানতাম। মায়ের জন্য দরদ দেখছি উদলে উঠছে তোর। মা তোকে কত অত্যাচার করেছিল তোর মনে নেই? না, মনে নেই। মা আমাকে শাসন করেছে, আমি সবকিছুকে শাসন বলেই মেনে নিয়েছি। আমাকে ক্ষমা করে দে পূজা মা, আমাকে ক্ষমা করে দে। যেই মেয়েটাকে রানীর মতো করে বড় করলাম সে আজকে এমন করছে। তুমি এখনই এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে তোমার শ্বশুর বাড়িতে চলে যাও, না হলে আমরা পুলিশ ডাকতে বাধ্য হব। কাজটা কিন্তু তোমরা ভালো করলে না। যা যা, দেখে নেব তুই কি করতে পারিস। এরপর বিনোদিনী পূজাকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে। গোপালকে বিনোদিনী নিজের ছেলে হিসেবেই মেনে নেয়।